সমালোচনা যতই হোক, রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পিছু হটবে না সরকার, আবারও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। পর্যাপ্ত মজুদে অস্থির চট্টগ্রামের চালের বাজার, পাইকারিতে দাম বেড়েছে বস্তায় 150 থেকে 400 টাকা পর্যন্ত, প্রভাব পড়েছে খুচরায়। এবং আরও একটি তেজি সপ্তাহ পার করল দেশের শেয়ার বাজার, প্রায় প্রতি কার্য দিবসেই বেড়েছে সূচক ও লেনদেন। দর্শক স্বাগত ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এর রাতের আয়োজন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ, আর সাথে থাকছি আমি জান্নাতুল নাইম। দেশে বিদেশে সমালোচনার পরও রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পিছু হটবে না সরকার, আবার এই কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত মিট দ্য প্রেস রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এই কথা জানান। 1 মাসের মধ্যে নেপালের সাথে জলবিদ্যুৎ উৎপাদনে দেশটির সাথে সমঝোতা স্মারক সই হবে বলেও জানান তিনি। বলেন, সেই বিদ্যুৎ বাংলাদেশে আনতে সঞ্চালন লাইন বসাতে আপত্তি নেই ভারতের। নেপাল অভ্যন্তরীণ পানি সম্পদে বিশ্বের মধ্যে অন্যতম সমৃদ্ধশালী হিমালয় দুহিতা এই দেশ। সেই সম্পদ কাজে লাগিয়ে 40,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে নেপালে। কম দামে টেকসই এই বিদ্যুৎ উৎপাদনের দিকে অনেক দিন ধরে নজর বাংলাদেশের। সেজন্য নেপাল বা ভুটানের সাথে বেশ কয়েক বছর থেকেই দেন দরবার করছে বিদ্যুৎ বিভাগ। নেপাল থেকে বিদ্যুৎ উৎপন্ন করে আমাদের দেশে নিয়ে আসবো। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেসে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন, সেই পাল উড়ানো এখন বাস্তব। আমাদের যে এমইউটা সাইন করার কথা ছিল, ওনারা কনফার্ম করে পাঠিয়ে দিয়েছেন। আমরা আগামী 1 মাসের মধ্যে আশা করছি নেপালে গিয়ে আমরা এই চুক্তি সই করব। সমস্যা ছিল উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনেও। নেপাল থেকে বিদ্যুৎ আনতে ব্যবহার করতে হবে ভারতের মাটি। নসরুল হামিদ বলছেন, দূর হয়ে গেছে সেই সমস্যাও। ভারতের ভূমি ব্যবহার করে আমরা ভুটান এবং নেপাল থেকে বিদ্যুৎ আনবো, এই বিষয়ে ভারতের সম্মতি পাওয়া গেছে। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে এই আন্দোলন এখন দেশের গণ্ডি ছাড়িয়ে পড়েছে বিশ্বের বুকেও। People are demonstrating against it. My advice would be, don't build that dirty coal plant. Perhaps they have something different in their mind, but they cannot prove. আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এ নিয়ে প্রায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সরকারকে। এক প্রশ্নে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সব সমালোচনার অবসান হবে। আলগোর একটা জায়গায় বসে সে কথা বলছেন, যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, তুমি আমার দেশে আসো, তুমি আগে দেখো কি অবস্থায় আছে। ওখানে বসে ইন্টারনেটের তথ্য নিয়ে সবকিছু সিদ্ধান্ত দেওয়া যায় না। আবেদন করলেই বাসাবাড়িতে একদিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ঘোষণাও দেন প্রতিমন্ত্রী। আমাদের বিদ্যুৎ সংযোগ দেওয়াই কেবল মূল। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। এদিকে রংপুরে সুন্দরবন না রামপাল ইস্যুতে অনুষ্ঠিত প্রতীকী গণভোটের ফল প্রকাশ করা হয়েছে। দুপুরে প্রেসক্লাব চত্বরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই গণভোটে সুন্দরবনের পক্ষে 6011টি আর রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে 363টি ভোট পড়ে। এই কর্মসূচিতে রংপুরের 3টি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। চালের পর্যাপ্ত মজুদেও অস্থির চট্টগ্রামের চালের বাজার। পাইকারিতে চাল ভেদে বস্তা প্রতি 150 থেকে 400 আর খুচরায় কেজিতে দাম বেড়েছে 4 থেকে 6 টাকা পর্যন্ত। কারণ হিসেবে মিলারদের সিন্ডিকেটকেই দুষছেন ব্যবসায়ীরা, আর এতে ভোগান্তিতে ক্রেতারা। এবার চট্টগ্রামে লাগামহীন চালের বাজার। পাইকারি থেকে খুচরা সব জায়গায় ক্রেতাকে গুনতে হচ্ছে বাড়তি দাম। পাইকারি বাজারের চিত্রটা রীতিমতো আতঙ্কের। বস্তা প্রতি দাম বেড়েছে 150 থেকে 400 টাকা পর্যন্ত। 50 কেজি জিরা চালের বস্তা যেখানে বিক্রি হতো 2000 টাকায়, এখন তা বিক্রি হচ্ছে 2400 টাকায়। পায়জাম সিদ্ধ 250 টাকা বেড়ে 1800 থেকে 1850, স্বর্ণা 150 টাকা বেড়ে 1650, সিদ্ধ মোটা চাল 100 টাকা বেড়ে 1650, মিনিকেট আতপ 300 টাকা বেড়ে 2200, বেতি 350 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1950 টাকায়। দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে মিলারদের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। যথেষ্ট স্টক রাখতেছে, এই স্টকের কারণে প্রচুর স্টক হয়ে যাচ্ছে এবং তারা একটা সিন্ডিকেটে পরিণত হয়ে গেছে। আমাদের এই চাল বাজারে কৃত্রিম সংকটটা তাদের মাধ্যমে হচ্ছে। খুচরায় চাল ভেদে কেজিতে 4 থেকে 6 টাকা বেড়েছে দাম। জিরা চাল প্রতি কেজি 50, নাদিরশাইল 50, মিনিকেট 45, পায়জাম 42 থেকে 44 টাকা দরে বিক্রি হচ্ছে। ঘুরে ফিরে এখানে অভিযোগের তীর মিলারদের দিকে।
প্রতি এই যে চাইলের উপরে 205 টাকা করে কমে যেতে হবে। এখন দেখতে 200 টাকা করে এগুলো নতুন চাইলের দাম বাড়ে গেছে। চালের দাম বাড়া মানে তো অন্যান্য আনুষঙ্গিক জিনিসের দামও বেড়ে যাওয়া। সরকার এগুলো কন্ট্রোল যদি করতে না পারেন আমরা সাফার করতে হবে, আমরা তো ভুক্তভোগী। প্রতি মাসে 200-250 টাকা প্রতি বস্তার উপরে দাম বেশি চাইতেছে। কে এরা চাইতেছে না আরো যারা চাইতেছে এটা তো আমাদের বুঝার ব্যাপার না। বাজার সহনীয় রাখতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। 2-1 দিনের মধ্যে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি বাজার মনিটরিং এর কথাও জানান তারা। আমাদের সমিতিতে মিটিং আছে, আমরা ডিসি মহোদয়ের সাথে আমরা বসবো, যেন ওখানে প্রশাসনে যোগাযোগ করে যেন এই কৃত্রিম সংকটটা যেন না হয়। ব্যবসায়ীরা জানান, নতুন চাল বাজারে এলেও পরিস্থিতি সামাল দিতে বেশ খানিকটা সময় লেগে যাবে। ইফতেখার আলম, চ্যানেল 24, চট্টগ্রাম। আরও একটি তেজি সপ্তাহ পার করল দেশের শেয়ার বাজার। প্রায় প্রতিটি কার্যদিবসেই ছিল ইতিবাচক প্রবণতায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সার্বিক সূচক বেড়েছে 192 পয়েন্ট, সাথে গড় লেনদেন বেড়েছে 367 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 560 পয়েন্ট, বেড়েছে গড় লেনদেনও। বছরের তৃতীয় সপ্তাহেও ঊর্ধ্বমুখী ধারায় ছিল দেশের পুঁজিবাজারের সার্বিক সূচক ও লেনদেন। গেল 2 সপ্তাহের মতো এই সপ্তাহেও ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স এর পয়েন্ট প্রতিদিনই ছিল 5000-এর বেশি। সপ্তাহ শেষে সার্বিকভাবে 192 পয়েন্ট বৃদ্ধি পেয়ে ডিএসইএক্স দাঁড়ায় 5534 পয়েন্টে। ডিএসসিতে লেনদেন চলে মিশ্র ধারায়। প্রথম কার্যদিবসেই 243 কোটি টাকা বাড়ে লেনদেন হয় 1659 কোটি টাকার। পরের 2 কার্যদিবসেও বেড়েছে লেনদেন। গেল সপ্তাহে সর্বোচ্চ লেনদেন হয় মঙ্গলবার। শেষ দুদিন অবশ্য যথাক্রমে 75 ও 581 কোটি টাকা কমে লেনদেন। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 203টির, কমেছে 117টির আর অপরিবর্তিত ছিল 9টির। দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের চেয়ে 367 কোটি টাকা বেড়ে হয় 1795 কোটি টাকা। ডিএসসিতে দাম বাড়ার শীর্ষে ছিল বারাকা পাওয়ার লিমিটেড, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর দাম কমার শীর্ষে ছিল ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, রতনপুর স্টিল রি রোলিং মিলস লিমিটেড, ইমারেল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। ডিএসসির মতো প্রায় একই ধারায় চলে সিএসসি সূচক। সার্বিকভাবে সিএসসির প্রধান সূচক সিএএসপিআই 560 পয়েন্ট বেড়ে সপ্তাহ শেষ হয় 17,001 পয়েন্টে। সিএসসিতে প্রথম কার্যদিবসে লেনদেন বাড়ে 28 কোটি টাকা। পরদিন লেনদেন 1 কোটি টাকা কমলেও পরবর্তী 2 কার্যদিবসে যথাক্রমে 7 ও 9 কোটি টাকা বাড়ে লেনদেন। শেষ কার্যদিবসে 37 কোটি টাকা লেনদেন কমে সপ্তাহ শেষ হয় 84 কোটি টাকার লেনদেনে। সিএসসিতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 188টির দাম বৃদ্ধির বিপরীতে কমেছে 94টির আর অপরিবর্তিত ছিল 12টির দাম। গড় লেনদেন 23 কোটি টাকা বেড়ে হয় 106 কোটি টাকা। সারা ফায়রুজাইমা, চ্যানেল 24। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24। শেষ হলো তৈরি পোশাক খাতের আনুষঙ্গিক উপকরণ ও যন্ত্রাংশের প্রদর্শনী গ্যাপ এক্সপো 2017। মেলার সার্বিক আয়োজন এবং ক্রেতাদের অভাবনীয় আগ্রহে খুশি অংশগ্রহণকারীরা। মিলেছে আশানুরূপ অর্ডারও। আয়োজকরা জানান, 4 দিনের মেলায় আনুমানিক $200 কোটি অর্ডার পেয়েছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। তৈরি পোশাক শিল্পের খুঁটিনাটি সব কিছু একসাথে এক ছাদের নিচে। সুতা থেকে শুরু করে কাপড়, জিপার, বোতাম, স্টিকার, এমনকি পোশাক কারখানার যন্ত্রাংশ কি নেই। গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্রসেসিং এক্সপো বা গ্যাপ এক্সপোর এবারের আয়োজনে দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও অংশ নিয়েছে বিশ্বের 24টি দেশের 400 প্রতিষ্ঠান। শেষ দিনে মেলা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা ঝরল বিদেশি অংশগ্রহণকারীদের কণ্ঠে। Lots of buyers direct buying houses as well as exporters came, and even foreign buyers also came here. So on the whole, I think there would be a good response. Let's be satisfied, and because they are so kind and they are so professionals. সার্বিক আয়োজনে সন্তুষ্ট স্থানীয়রাও। বায়ার এখান থেকে ইনফরমেশন পায় যে বাংলাদেশেই এখন আর চায়না থেকে ইম্পোর্ট করতে হয় না, বাংলাদেশে লোকালি এগুলো হচ্ছে, তখন বায়ার এগুলোকে সিলেক্ট করে দেয় এবং আমরা এখান থেকে এটার বেনিফিটটা গ্রহণ করতে পারি।
এখান থেকে সেলের মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য এটাকে হাইলাইটস করা আমাদের স্টলগুলোকে, প্রোডাক্টগুলো। তবে আশা রাখি এবার আমরা প্রতিটা স্টল থেকে এবার খুব ভালো সাড়া পেয়েছি। আয়োজকরা জানান 4 দিনের এক্সপোতে মিলেছে কাঙ্ক্ষিত ক্রয় আদেশ। কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান তো মনোনীত হয়েছে সারা বছরের জন্য। এবার আমাদের অলরেডি 200 কোটি টাকার আমাদের মেম্বাররা অর্ডার পেয়েছেন, প্লাস আমাদের এখানে যারা আপনার স্টল নিয়েছেন অ্যাক্সেসরিজের জন্য স্পেশালি, তারা কিন্তু অলরেডি অনেকগুলি বড় বড় বায়ারের নমিনেশন পেয়ে গেছেন। তৈরি পোশাকের রপ্তানি $50,000 কোটি লক্ষ্যমাত্রা অর্জনে এ ধরনের আয়োজন সহায়ক ভূমিকা রাখবে বলে আশা দেশীয় উদ্যোক্তাদের। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। বিশাল পরিসরে নানা পণ্যের সমাহার বাণিজ্য মেলায়, তবে অনেকটাই আগোছালো। কাপড়, কসমেটিক্স কিংবা হাঁড়িপাতিল, কোনো পণ্যেরই আলাদা করে নির্দিষ্ট জোন নেই, তাই বেশ হয়রানিতেই পড়তে হয় ক্রেতাদের। ফলের ভুক্তভোগী হতে হয় অংশগ্রহণকারী এবং ক্রেতা উভয়েরই। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাসব্যাপী দেশি বিদেশি পণ্য কেনাবেচায় ক্রেতা বিক্রেতাদের দারুণ আগ্রহের স্থান। তবে ভিড়ে ঠাসা 485টি স্টল ঘুরে কাঙ্ক্ষিত পণ্যটি খুঁজে পেতে ভীষণ পেরেশান হতে হয় ক্রেতা দর্শনার্থীদের। কেননা মেলা প্রাঙ্গণে কোথায় কি পাওয়া যাবে তার নেই কোনো দিক নির্দেশনা। তাছাড়া পণ্যের ধরন অনুযায়ী নির্দিষ্ট জোন না থাকায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েন অনেকেই। পোশাক আশাক, ইলেকট্রনিক্স সামগ্রী, প্লাস্টিক, ক্রোকারিজ কিংবা খাবার সামগ্রী ইত্যাদি সবকিছুর দোকান যেন একাকার। যেখানে শাড়ি কাপড়ের স্টল, সেখানে আবার হাঁড়ি পাতিলের দোকান। গোটা মেলা মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বসেছে ব্লেজারের দোকান, তার পাশেই আবার কসমেটিক্স, জুতা স্যান্ডেলের স্টলও। এখন হচ্ছে এক এক জায়গায় আমি এটা ঢুকার পরে দেখা গেল যে সেটা তো পছন্দ হয় না, আবার 100-200 দোকান পরে গিয়ে সেম আর একটা জুতার দোকান খুঁজতে হচ্ছে, ওইখানে আবার পছন্দ হচ্ছে না। এই স্টলে এটা থাকবে বা এই স্টলে জামার এই পার্টটা জামার, এরকম কোনো সিরিয়াল ভিত্তিক কোনো দোকান নেই, মানে সবই ছাড়া। এমন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা সারা বছর যে পরিমাণ বিক্রি করেন এই মেলাতে এক মাসেই করেন তার চেয়েও বেশি। তবে বিক্রেতারা বলছেন বাণিজ্য মেলার স্টলগুলো জোন ভিত্তিক না হওয়ায় অনেক ক্ষেত্রেই ক্রেতা হারাচ্ছেন তারা। এটা অবশ্যই জোন ভিত্তিক থাকলে আমাদের জন্য সুবিধা হইতো এবং ক্রেতাদের জন্য আমার মনে হয় যে ভালো হইতো, যে ক্রেতারা নির্দিষ্ট একটা স্থানে গেলে যে এই জিনিসটা ওখানে পাওয়া যাবে। একটা লাইন থাকতো যে এই গলিটা শাড়ির জন্য, এই গলিটা ব্লেজারের জন্য, তারা তাদের পছন্দসই 2-3টা দোকান দেখতে পারতো। এখন ওই কর্নারে একটা, এই কর্নারে আমরা একটা। বাণিজ্য মেলায় স্টল বরাদ্দ হয় মূলত লটারির মাধ্যমে। মেলা কর্তৃপক্ষ জানান আগামীবার জোন ভিত্তিক স্টল দেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। এবছর যে প্রবলেমটা হয়েছে, কিছু স্টল ফাঁকা ছিল, তখন এগুলো ফাঁকা থাকলে তো আরও খারাপ দেখা যায়, তখন সেটা ফাঁকা পূরণ করতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে দিতে হয়েছে। তো সেই কারণে কিছুটা কোনো ক্ষেত্রে ব্রেকআপ হয়েছে, কিন্তু অ্যাভারেজ কিন্তু আমরা জোন ভিত্তিক দিয়েছি। ভবিষ্যতে আরও করব, জোন ভিত্তিক হতে পারলে তো এটা আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে। আয়োজকরা জানান বড় পরিসরে বাণিজ্য মেলাকে আরও গোছালো করতে পূর্বাচলে স্থানান্তরের যে সিদ্ধান্ত হয়েছে তা বাস্তবায়ন করতে লেগে যেতে পারে আরও 3-4 বছর। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। সমালোচনা যতই হোক, রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পিছু হটবে না সরকার, আবারও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। পর্যাপ্ত মজুদে অস্থির চট্টগ্রামের চালের বাজার, পাইকারিতে দাম বেড়েছে বস্তায় 150 থেকে 400 টাকা পর্যন্ত, প্রভাব পড়েছে খুচরায়। এবং আরও একটি তেজি সপ্তাহ পার করল দেশের শেয়ার বাজার, প্রায় প্রতি কার্য দিবসেই বেড়েছে সূচক ও লেনদেন। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এর রাতের আয়োজন ছিল এটুকু। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।